হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আমার স্বামী আমার খুব যত্ন নিতেন। তিনি আমার জন্য দামি দামি জিনিস কিনে আনতেন। যদিও তার কাছে তেমন টাকা থাকতো না। আমি অবাক হতাম যে তিনি এত জিনিস কোথা থেকে পান। কিন্তু এই একটা কাজে আমি খুব খুশি হয়ে যেতাম যে সে আমার পছন্দের খাবার এবং জিনিসপত্র নিয়ে আসত। কিন্তু রাতে সে অন্য ঘরে গিয়ে ঘুমোতো। আমি অবাক হতাম যে সে যদি আমার জন্য এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে, তাহলে সে আমার প্রতি এত উদাসীন কেন? কেন সে আমার কাছে আসে না? আমার সাথে কথা বলে না? কেন আমার প্রতি তার এই উদাসীন ভাব? আমি একদিন রাতে তার ঘরে লুকিয়ে পড়ি যাতে সে ঘরের মধ্যে কি করে আমি জানতে পারি। কেন সে আমার ঘরে ঘুমায় না? তারপর আমি আমার স্বামীকে এমন কাজ করতে দেখলাম যে আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। কেননা আমার স্বামী, আমার নাম আনিতা। আমি দেখতে খুব সুন্দরী। আমার বৌদি আমার সৌন্দর্যকে হিংসা করত এবং আমার সাথে বাজে ব্যবহার করত। আর বলতো, একদিন তো সৌন্দর্যের অহংকার ধুলোতে মিশিয়ে দেব। আমি বলতাম, আল্লাহকে অন্তত ভয় পাও। আর আমি তোমাকে ক্ষতি করেছি। মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই। কিন্তু যতদিন আমার মা ছিলেন ততদিন সংসারের সমস্ত দায়িত্ব আমার হাতে ছিল। আমার দাদা ও আমাকে চোখে দেখতে পারত না। ও সবসময় বলতো আমার বউয়ের উপর মাতব্বরি করবে না। আমিও একটু রেগেছিলাম, কারণ আমি উল্টোপাল্টা কিছু সহ্য করতে পারতাম না। যেমন বৌদি যদি মাকে সময় মতো খাবার না দেন বা বাসি খাবার দেন, তাহলে আমি রেগে যেতাম। একদিন বৌদি মাকে বাসি খাবার খেতে দিয়েছিল। যেহেতু মা সুগারের রোগী, তাই আমি বৌদিকে বললাম, মায়ের স্বাস্থ্য এমনিতেই খারাপ। তুমি যদি খাবার রান্না করবে তাহলে আমাকে বললে না কেন? তুমি কি বাসি খাবার খাইয়ে মাকে মেরে ফেলতে চাও? এই ইস্যুতে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছিল। আমার দাদা বৌদিকে সমর্থন করে বলেছিল, তোকে তো আমি একদিন এমন সোজা করব যে তখন বুঝতে পারবি বৌদির সঙ্গে ঝগড়া করার পরিণাম। তুই ছোট হয়ে তোর বৌদির সাথে এভাবে কথা বলছিস। আমি বললাম, ছোট বা বড় ব্যাপারটা তা না। সে যদি কিছু ভুল কাজ করে তাহলে আমি অবশ্যই বলবো। সেই দিনের ঝগড়া শুনে মায়ের শরীর খারাপ হয়। তাই তাকে আমরা হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে তিনি 4 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আমাদের সবার মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যান। মায়ের মৃত্যুতে আমি খুব দুঃখ পেয়েছি। এর ফলে একদিন রাতে দাদা রুমে এসে বলল, মা আর এই পৃথিবীতে নেই। তো কিছু প্রয়োজন হলে আমি তো আছি, আমাকে জানাস। দাদা আরও বলল, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আগামী রবিবার তোর বিয়ে। আমি অবাক হয়ে বললাম, কি? আমি তো বিয়ে ঠিক করে ফেলেছি। তুই বিয়ে করে স্বামীর বাড়িতে গেলে সেটাই তোর জন্য ভালো হবে। দাদার উপর আমার এতটা রাগ হচ্ছিল যে ওকে বলতেও পারলাম না যে কার সাথে আমার বিয়ে। আরও বলল, সবে মাত্র মা মরেছে, মনের মধ্যে যদি বিয়ে নিয়ে কোনো স্বপ্ন থাকে সেটা মনের মধ্যে রাখো। আমি তোর বিয়ে ধুমধাম করে দিতে পারবো না। এই কথা বলে আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি বালিশে মাথা দিয়ে কাঁদতে লাগলাম। তারপর মনে মনে নিজেকে এভাবে সান্ত্বনা দিলাম যে একদিন তো আমার বিয়ে হবে, সেখানে আমার নিজের সংসার হবে, কারো দাসত্ব করতে হবে না। বৌদির অত্যাচার থেকে অন্তত বেঁচে যাব, এসব ভেবে দিন পার হচ্ছিল। কিন্তু বিয়ের দিন এটা দেখে অবাক হয়ে গেলাম যে আমার দাদা কেমন মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এটাতে নিশ্চয়ই বৌদির কোনো চাল আছে, কারণ বৌদি আমাকে শত্রু ভাবে। তো আমি মনে মনে জানতাম যে কোনো একদিন বৌদি আমার উপর প্রতিশোধ নেবে। আর আজকে উনি সেটাই করেছেন। আর আজকে সে সফলও হয়েছে। কারণ আমার বর অদ্ভুতভাবে বসে আছে, যাকে দেখে একটা বাচ্চাও বলে দিতে পারবে যে সে একজন সাধারণ মানুষ না, বরং একজন পাগল। কেননা ও হাতে একটা ললিপপ নিয়ে খাচ্ছিল, চুল এলোমেলো, কাপড় তো নতুনই পরেছিল, কিন্তু এত নোংরা করে ফেলেছে যেন কোনো ছোট ছেলে মাকে নিয়ে খেলা করছে। ওকে দেখে সবাই বুঝতে পারছি আমার বর পাগল। আত্মীয় স্বজন না থাকায় আশেপাশে কিছু লোক এসেছিল, তারাও বলতে লাগলো, আনিতার বর পাগল। ওর দাদা বৌদি ওর উপরে কি ধরনের প্রতিশোধ নিল। মার সাথে সাথে ওর কপাল পুড়ল, এমন একটা সুন্দর মেয়েকে পাগলের সাথে বিয়ে দিচ্ছে। আমার বিয়ে হয়ে গেল। এখন আমার বিদায় হতে যাচ্ছে। আমার চোখ থেকে জল ঝরছিল। আমি কাঁদতে চেয়েছিলাম, কিন্তু কাঁদতেও পারিনি, কারণ আমার কান্না দেখারও কেউ যে নেই।
মাকে খুব মিস করছিলাম। মা বেঁচে থাকলে আমার সাথে এসব হতো না। আমার বৌদি দাদাকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু দাদা একবারও ভাবেনি যে সে তার নিজের বোনকে একটা পাগলের সাথে বিয়ে দিচ্ছে। এ আমাকে কোথায় রাখবে, কি খাওয়াবে? আজকাল লোকজন তাদের মেয়েদের বিয়ে এমন ছেলের সাথে ও দেয় না, যার কাছে চাকরি বাকরি নেই, আর এর তো মাথা ঠিক নেই। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম বিয়েতে না করে দিই, কিন্তু তাতে কি হতো? একটা নাটক তৈরি হতো। এরপর ওরা আমাকে জোর করে বিয়ে দিত। তাই আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে চুপচাপ বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় দাদা আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে আমি মাথা সরিয়ে নিলাম। সবাই এটা দেখে বলছিল একে অপমান করা উচিত। আমার বৌদি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে এলে আমি তার সাথে কথা বলিনি, কারণ সে আগেই সবার সামনে বলেছিল তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি এখন এই বাড়ি থেকে বিদায় হও। তার যতই রাগ থাক না কেন, কোনো বৌদি তার ননদের বিদায়ের দিন এরকম কথা বলে না। আমার প্রতি কেমন ব্যবহার হচ্ছিল উপর থেকে আল্লাহ দেখছে, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর প্রতি ছিল যে তিনি ন্যায় বিচার করবেন। এখন আমার সময় খুব খারাপ যাচ্ছে। আমার বর পাগল, কিন্তু ওদের বাড়িটা বিশাল, বাড়িতে 6টা রুম আছে, আরও এক ভাই আছে। আমি ভেবেছিলাম সেও এই বাড়িতে থাকে, কিন্তু যখন রাতে তার বদলে তার ভাই আমার রুমে এলো আমি ঘাবড়ে গেলাম। সে বলল, বৌদি চিন্তা করো না, আসলে এটা আমারও বাড়ি, কিন্তু অন্য জায়গায় একটা বাড়ি আছে, সেখানে আমার স্ত্রী সন্তান থাকে। এখন তোমাকে একে দেখে রাখতে হবে। ব্যাপারটা হলো কি, আমার স্ত্রীর সাথে দাদার বনে না, মা বাবা নেই, এখন শুধু তুমি আর আমার দাদা এই বাড়িতে থাকবে। যদি বুঝতে না পারো কোথায় কোনো জিনিস আছে তাহলে ফোন করো, দেওয়ালে আমার ফোন নম্বর লেখা আছে। আর যদি দাদা তোমাকে খুব বিরক্ত করে তাহলে আমাকে ফোন করো। কিন্তু দেখো ভাবি, আমিও সংসারী লোক, আর আমার বউ আমার এখানে আসা পছন্দ করবে না। যদি খুব জরুরি প্রয়োজন হয় তবে আমাকে ফোন করো, না হলে পরিস্থিতি নিজে সামলানোর চেষ্টা করো, কারণ এখন তোমার স্বামী এবং তোমাকে একে সামলে রাখতে হবে। আমি বুঝতে পারছি আমার অবস্থা কতটা খারাপ হতে চলেছে। আমি হ্যাঁ বলে মাথা নাড়লাম, আর কি বা করতে পারি আমি। সে আরও বলল, তুমি চিন্তা করো না, মাথার উপর আল্লাহ আছেন, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি সে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তারপর আবার বলল, আমি তোমাকে বোঝাতে চাইছি যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি বেশি চিন্তা করো না। জানি না কেন সে একই কথা বারবার বলল, আর কেন এত জোর দিয়ে বলল। এই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারলাম না, তাই বললাম ঠিক আছে। আমার স্বামী অন্য রুমে বসেছিল, আমি তাকে দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম। এই ঘরটা মনে হয় তারই, কারণ ঘরে অনেক ভাঙা জিনিসপত্র এবং খেলনা পড়ে আছে, হয়তো তাই মনটা শিশুর মতো। হঠাৎ তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম আমাকে কিছু বলবে বা কোনো পাগলামি করবে, কিন্তু সে কিছুই করল না। আমি চুপচাপ আমার রুমে শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল ভিতর থেকে দরজা বন্ধ করে দেই, কিন্তু তেমন কিছুই করলাম না। বলতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু এত শান্তির ঘুম আগে কখনো ঘুমাইনি। ঘুম থেকে উঠে চোখ খুলে ভয় পেয়ে গেলাম। দেখি সামনে আমার স্বামী বসে আছেন। তারপর টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল, কারণ টেবিলের উপর নাস্তা রাখা দেখে মনে হচ্ছে সকালে দোকান থেকে আনা। আমি তার দিকে তাকালাম, তারপর চারপাশে দেখলাম, কারণ আমার মনে হচ্ছে তার ভাই নাস্তা নিয়ে এসেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। বাইরের দরজা তখনও বন্ধ। রাতে আমি নিজেই তালা লাগিয়েছিলাম। আমার স্বামী আমাকে নাস্তা করতে বলল এবং সেও নাস্তা করতে বসে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এটা জানে যে আমরা বিবাহিত, তাই বাজার থেকে নাস্তা এনেছে। তাহলে কিসের পাগল? কিন্তু তারপর সে এক অদ্ভুত গান গাইতে লাগল। এটা মনে হয় কোনো কার্টুনের গান। তখন ভাবলাম হয়তো ওর খিদে পেয়েছিল, তাই বাজার থেকে নাস্তা নিয়ে এসেছে। কাছে টাকা থাকলে তো এই কাজ যে কোনো ছোট বাচ্চাও করতে পারবে। যাই হোক, তারপর নাস্তা করে ঘর পরিষ্কার করা শুরু করলাম। জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি যে এই সংসার কিভাবে চলে, কিন্তু এই মুহূর্তে বাড়িতে দরকারি সব জিনিসপত্র আছে। আমি ওর ভাইয়ের নাম্বারে ফোন করলাম, পাওয়া গেল না। আমি দুপুরের খাবার রান্না করলাম,
এভাবেই দিন চলতে লাগলো। তারপর একদিন হঠাৎ আমার স্বামী কোথাও চলে গেছে। আমি টেনশনে পড়ে গেলাম। ভাবলাম হয়তো সে বাড়ি ছেড়ে চলে গেছে। তাই ওর ভাইকে ফোন করলাম। সে বলল, হ্যাঁ, মাঝে মাঝে ও কোথাও চলে যায়, কিন্তু আবার ঠিকই ফিরে আসে। চিন্তার দরকার নেই, রাতের মধ্যেই ফিরে আসবে। যদি রাতেও ফিরে না আসে তাহলে তুমি আমাকে বলো। আমি বললাম, ঠিক আছে ভাই। রাত হলে আমার স্বামী ফিরে এলো। তার হাতে কিছু একটা ছিল। তিনি আমার হাতে সেটি দিলেন। আমি সেটি খুলে দেখলাম ভিতরে ফুল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি অবাক হয়ে গেলাম। ফুল আমার হাতে রেখে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম ঘরটা ভিতর থেকে বন্ধ। এখন আমার দিনগুলো ভালো যাচ্ছে। যেমন ভেবেছিলাম তেমন কিছুই হচ্ছে না। বরঞ্চ আমার স্বামী প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। আমি জানি না সে কোথা থেকে টাকা পায়। বাড়িতেও সমস্ত বাজার ছিল। তারপর একদিন বাড়ির বাজারপত্র শেষ হতে শুরু করলে শেষে আমাকে 10,000 টাকা দিল। ওর ভাই এসে আমাকে 20,000 টাকা দিল। আমি বললাম, এই সংসার তুমি চালাও। সে বলল, এরকম কোনো ব্যাপার না। আসলে আমাদের দুই ভাইয়ের নামে কিছু দোকান আছে। মাসে 40,000 ভাড়া আমরা সেখান থেকেই পাই। আজকে 1 তারিখ, তাই আমি তোমাকে টাকা দিতে এসেছি। আমি বললাম, ঠিক আছে, আমি বাজারগুলো করে ফেলব। এই বাড়িতে টিভিও ছিল, এসিও ছিল, দরকারি সব জিনিসই ছিল। একদিন নির্লজ্জের মতো আমার দাদা আর বৌদি এখানে এসে পড়ে। ওরা জানত যে ওরা আমাকে পাগলের সাথে বিয়ে দিয়েছে। এখন ওরা নিশ্চয়ই দেখতে এসেছে আমার কি অবস্থা হয়েছে। কিন্তু আমাকে দেখে ওরা অবাক যে ওরা আমাকে পাগলের সাথে বিয়ে দিয়েছে। এখন ওরা নিশ্চয়ই দেখতে এসেছে আমার কি অবস্থা হয়েছে। কিন্তু আমাকে দেখে অবাক হয়ে গেল। আমি একটা নতুন শাড়ি পরেছিলাম। আমার বৌদি জিজ্ঞেস করল, এই শাড়িটা কি দিল? এরা তো মাত্র 2টা শাড়ি কিনেছিল। আমরাও তো তোমার জন্য কোনো শাড়ি কিনিনি। আমি বললাম, এটা আমার স্বামী আমার জন্য এনেছে। বৌদি বললেন, তোমার স্বামী তো ঠিক করে কথাই বলতে পারে না, ও তোমার জন্য শাড়ি আনলো কিভাবে? আমি বললাম, ও আমাকে এনে দিয়েছে। আর তোমাকে কে বলেছে ও ঠিকভাবে কথা বলতে পারে না? চলো তোমাকে আমি দেখাই ও আমার জন্য কি কি এনেছে। আমি যখন আমার বৌদিকে সব জিনিস দেখালাম সে অবাক হয়ে গেল। বৌদি বললেন, ও এত জিনিস কোথা থেকে আনছে? চুরি করে আনছে না তো? আমি বললাম, মোটেও না। এগুলো দেখে বুঝতে পারছো না, এগুলো একেবারে নতুন। ওরা ভেবেছিল আমার সাথে খুব খারাপ কিছু হবে, কিন্তু যখন দেখলো আমার সাথে কিছুই খারাপ হয়নি তখন ওরা টেনশনে পড়ে গেল। আমি আমার দাদাকে বললাম, তুমি কোনো ভুল সিদ্ধান্ত নেওনি। এখানে আমি খুব সুখে আছি। এই বাড়িতে আমার কোনো কিছুর অভাব নেই। আমরা গরিব মানুষ, বিয়ে হলে আমাদের মতো কোনো গরিবের সাথে হতো, কিন্তু এদের অবস্থা আমাদের থেকে শতগুণ ভালো। এই দেখো দেখো, এদের বাড়িতে এসিও আছে, যদি গরমও পড়ে তবুও আরামে ঘুমাতে পারি। আমার বৌদির মুখ লাল হয়ে গেল। আমি জানতাম বাড়িতে গেলে দাদার সাথে ঝগড়া করবে, এটাই ভালো। ওরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবে। কিন্তু আমার স্বামী কখনো আমার সাথে এরকম করে না। আমার স্বামী আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন আর আমার যত্ন নেয়। একদিন হাঁটার সময় হোঁচ খেয়ে তাকিতে গেলে আমার স্বামী আমার পায়ে ব্যান্ডেজ করে দেন, কিন্তু রাত হলে তিনি অন্য ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিতেন। আমি খুব টেনশনে ছিলাম। এটা কেমন ব্যাপার? তার সাথে কথা বলতে হবে। আমি সিনেমাতে দেখেছি যে ভালোবাসার মানুষ সুস্থ হয়ে যায়। আরও যদি সুস্থ হয়ে যায় তাহলে সে দারুণ মানুষ হতে পারে, কারণ সে সুন্দর এবং যুবক, টাকার অভাব নেই, বাড়িও নিজেদের। যদিও ঠিক হয়ে যায় তাহলে আমার জীবন সেট হয়ে যাবে। কিন্তু ও আমার সাথে তেমন কথাই বলতো না। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করি যে এখানে যাই রহস্য থাক না কেন তা ওই ঘরের সাথে সম্পর্কিত, কারণ আমার স্বামী ওই ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে রাখতেন। তাই আমি মনে মনে ভাবলাম যে সে রুমের মধ্যে কি করে তা আমাকে জানতেই হবে। আমি একবার ওই ঘরে গিয়েছিলাম, সেখানে সেরকম কিছুই ছিল না। আমার বৌদি লোকেদের কাছে বলতে শুরু করেছিল যে ওর বিয়ে পাগলের সাথে হয়েছে, কিন্তু ও খুব সুখে আছে। এই কথাটা আমার কানে পৌঁছলে আমি বলতাম যে হ্যাঁ, আল্লাহকে ধন্যবাদ, আমি খুব খুশি। আমাদের সবকিছু আছে,
আমার কাছে টাকাও আছে, আর সংসারের সমস্ত দায়িত্ব আমার হাতেই। স্বামী আমার খেয়াল রাখেন এবং আমার জন্য নতুন নতুন জিনিসও নিয়ে আসতেন। তিনি কোথায় যেতেন আমি জানি না। আমি একবার তার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি পথ চিনতাম না, তাই আমি ফিরে আসি। রাস্তাঘাট খুব ভালো করেই চিনতে, হয়তো বাচ্চাদের সাথে খেলতে কোনো বাগানে গিয়েছিল, কারণ তার কাছে বাচ্চাদের খেলার অনেক কিছু ছিল। তাই আমি এ বিষয়ে খুব বেশি মনোযোগ দিলাম না। কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে সে ঘরে বসে কি করে, এবং সে দিনের বেলা ঘরে তালা মেরে বাইরে যেত। একদিন আমি তা লুকিয়ে ফেললাম। তালা খুঁজে না পেয়ে শেষে ঘর খোলা রেখেই বাইরে চলে যায়। আমার প্ল্যান ছিল যে আমি আগে থেকেই ঘরের ভিতরে লুকিয়ে থাকব, এবং সে যখন রুমে ঢুকবে তখন আমি জানতে পারবো সে ঘরের ভিতর কি করে। কিন্তু বাড়িতে ফিরে এসে আমাকে না দেখতে পেয়ে খুঁজতে লাগলো, আর মাঝে মাঝে আমার সাথে 2-1 কথা বলতো। আমার নামটা মুখস্থ করে ফেলেছে, সেজন্য সে আমাকে আমার নাম ধরে ডাকত। মাঝে মাঝে ওকে দেখে আমার খুব খারাপ লাগত। সে তো কারো সন্তান। সে এত সুন্দর একজন যুবকের সাথে কি এমন হয়েছে যে একেবারে পাগল হয়ে গেছে? সম্ভবত তার সাথে কোনো দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমি তার ভাইকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে কিছুই বলেনি। শুধু বলেছিল সময়ের সাথে সাথে তুমি সবকিছু জানতে পারবে। এটা কেমন কথা, সময়ের সাথে সাথে আমি সবকিছু কিভাবে জানব? আমি আমার স্বামীর ছোটবেলার একটা ছবি খুঁজে পেয়েছিলাম, যেখানে মনে হচ্ছিল যে পুরো বাড়ির মধ্যে সবচেয়ে সুদর্শন যুবক। কিন্তু ওর এই অবস্থা কিভাবে হলো? আমার মনে এসব অদ্ভুত প্রশ্ন আসছিল। আমার স্বামী আবার আমার জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছে। ঘরে গিয়েও বুঝতে পারল যে আমি ঘরে নেই, তাই জিনিসটা ওখানে রেখে দিল। আমি জিনিসটি রাখার আওয়াজ শুনতে পেলাম। তারপর তিনি নিজের ঘরে ঢুকলেন। আমি ওই ঘরেরই এক কোণে লুকিয়ে রইলাম। তিনি দরজা ভিতর থেকে লক করে চেয়ারে বসলেন। আমি লুকিয়ে থেকে ওর দিকে তাকিয়ে রইলাম। সে বুঝতেও পারেনি যে আমি ঘরের ভিতরে। সে মাথা নিচু করে এমনভাবে বসেছিল যে মনে হচ্ছিল সে বড় কোনো কথা ভাবছে। মুখটা উপরে তুলে দেখলাম মুখের পাগলাটে ভাবটা চলে গেছে। আমার কিছু গরমিল বলে মনে হলো। কিছু একটা আছে যেটা স্বাভাবিক না। কিছুক্ষণ পর সে পকেট থেকে একটা স্মার্টফোন বের করল। ফোনও কোথায় পেল? আর ফোনটা একদম ঠিকঠাক, কোথাও ভাঙা নেই, যেখানে ওর সব কিছুই ভাঙা। ফোন এসে একজনের সাথে কথা বলতে শুরু করেন, এবং যখন সে কথা বলতে শুরু করেন তখন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সে একজন নরমাল মানুষের মতো কথা বলছে। সে ফোনে বলল যে আমি তোমাকে আগেই বলেছিলাম এই টাকাটা ব্যবসায় লাগাতে, যা আমার ভাগ্যে থাকবে তাই ফেরত পাব। আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে আমার স্বামী পৃথিবীর সামনে পাগল হয়ে এখানে বসে বিজনেস ডিল করছে, কিন্তু ও সকলের সামনে, এমনকি ওর স্ত্রী আমাকে মিথ্যা কথা বলছে। সে অন্তত আমাকে বলতে পারত। আমার সামনাসামনি আসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তারপর ভাবলাম দেখা যাক ও কি করে। কিছুক্ষণ পরে পকেট থেকে অনেক টাকা বের করে একপাশে রাখল। তারপর আবার কাউকে ফোন করল। এবার আমি বুঝতে পারলাম ও কাকে ফোন করেছে। ওর ভাইকে ফোন করে বলল, আমার মন চাইছে আমি মাকে সবকিছু বলে দিই, ও আমার স্ত্রী, আমি ওর সঙ্গে থাকতে চাই। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসছিল, তাড়াহুড়ো করো না। তখন আমার স্বামী বলল, তাড়াহুড়ো কোথায়? আমাদের বিয়ে হয়েছে 4 মাস হয়ে গেছে। যখন আমার কথা উঠল আমি বাইরে বেরিয়ে এলাম। ও আমাকে দেখে মুখ লাল হয়ে গেল আর ফোনটা এক পাশে রেখে দিল। আমি বললাম, এসব কি আর কেন সকলের সামনে পাগল সেজে থাকো? আমি সবকিছু শুনে নিয়েছি। আমাকে পুরো সত্যিটা বলল। ব্যাপারটা কি? আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তখন সে বলল, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমি জানি না, আমার একা একাই কান্না পাচ্ছে। আমাকে বলল, ব্যাপারটা কি? সে আমাকে যা বলল তা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। সে বলল, আমি এলাকার সবচেয়ে বুদ্ধিমান ও শিক্ষিত ছেলে। আমি একটা ভালো চাকরি করতাম। আমি এখনও এই চাকরিতে আছি। আমি সারা রাত বসে অনলাইনে কাজ করি। আমি বললাম, তাহলে তুমি পাগলের ভান করে থাকো কেন? তখন তিনি বললেন যে আমার কয়েকজনের সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু আমি জানতাম না যে তারা এতটা বাজে। একদিন আমরা ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমাদের সাথে একজনের ঝগড়া হয় এবং ওদের হাতে লোকটি মারা যায়।
সম্পূর্ণ দোষ আমার উপর এসে পড়ল। তাই আমাকে পাগল হওয়ার অভিনয় করতে হলো। না হলে আমি শাস্তি পেতাম এবং সারা জীবন আমাকে জেলে কাটাতে হতো। কারণ ওরা ওই লোকটিকে মেরে সবাই পালিয়ে গিয়েছিল। কিন্তু আমি লোকটিকে বাঁচাতে সেখানেই রয়ে গেছিলাম। কিন্তু ও শেষ পর্যন্ত মারা যায় এবং অভিযোগ আমার উপর আসে। আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। এখনও ওই ছেলেদের বাড়ির লোকেরা এই এলাকাতেই থাকে। আমার কারণে তাদের ক্ষতি হয়েছিল, তাই আমাকে পাগলামি অভিনয় করতে হয়েছিল। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে ওরা বাড়ি বিক্রি করে দিয়েছে, আর 1 মাস পরেই এলাকা ছেড়ে চলে যাবে। আর ওরা চলে যাওয়ার পর আমি নিজের মতো করে বাঁচতে পারব। আমি তোমাকে এসব বলিনি, কারণ ভেবেছিলাম একবার ওরা এখান থেকে চলে গেলে তোমাকে বলবো। কিন্তু তোমার ভাই যখন বলল যে তুমি সম্বন্ধ মেনে নিয়েছ, তখন আমরা খুব অবাক হয়েছিলাম। আমরা যখন ভিতরের ব্যাপারটি জানতে পারি, তোমাকে না দেখে বিয়েতে হ্যাঁ বলেছিলাম। ভাবলাম তোমাকে বাঁচিয়ে কিছুটা পূর্ণ অর্জন করি। তোমাকে খুব ভালোবাসি, তোমার মনটা খুব সুন্দর। আমি শুধু কাজের জন্যই বাইরে যেতাম, আর বাইরে গেলেই আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠত। তখন তোমার জন্য কিছু কেনার কথা ভাবতাম, আর ভাবতাম তুমি বিরক্ত হয়ে আমাকে ছেড়ে না চলে যাও। কিভাবে একজন পাগলের সাথে থাকা যায়? তাই আমি তোমার দুঃখ কমানোর জন্য তোমার জন্য উপহার নিয়ে আসার চেষ্টা করতাম, যাতে তুমি খুশি হও। আমার চোখ দিয়ে বাবার জল পড়তে লাগল। তিনি বললেন, তুমি আবার কাঁদছো কেন? আমি বললাম, আমি সুখে কাঁদছি। তখন তিনি বললেন, খুবই অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার সুখেও। আর দেখো, এখন থেকে তোমার জীবন খুব ভালো যাবে। আর মাত্র 1 মাস, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই। আমি ভাবছি আল্লাহ আমার কোনো পুণ্যের ফল আমাকে দিচ্ছেন। আমি কখনো কারো খারাপ করিনি, কিন্তু আমার নিজের দাদা আমার সাথে এত খারাপ করেছে। কিন্তু আল্লাহর কৃপা, আপনি একদম ঠিক আছেন। তিনি বললেন, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সবসময় তোমার খেয়াল রাখব, তোমার সাথে থাকব। আমাদের জীবন খুব সুখের হবে। ধীরে ধীরে আমি প্রচার করলাম যে আমি আমার স্বামীর চিকিৎসা করিয়েছি। এখন আমরা দুজন খুব সুখেই আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।